গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে ক্ষুব্ধ মমতা। মোদীকে করা চিঠি, রাজ্যের সাথে আলোচনায় বাধ্য নয় কেন্দ্রীয় সরকার, বলছেন বিশ্লেষক। আগামী দিনে বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা নেই, শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। 8 থেকে 11 জুলাই চীন সফরে যেতে পারেন শেখ হাসিনা। এবং লোকসভা অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের চাপে মোদী সরকার। দেশ পরিচালনায় ঐক্যের বার্তা মোদীর, সংবিধান রক্ষার শপথ ইন্ডিয়া জোটের। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে এবার সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন মমতা। তার দাবি, রাজ্যকে এড়িয়ে একতরফাভাবে এই চুক্তি করেছে কেন্দ্র সরকার। আর দুই দেশের বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা কিংবা গঙ্গা, দুই ইস্যুতেই বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। গেল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকালে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। চুক্তি নবায়নের জন্য একটি যৌথ কারিগরি টিম তৈরির কথাও জানানো হয়েছে। কিন্তু এই ঘোষণার 24 ঘন্টার মধ্যে বিষয়টি নিয়ে আপত্তি তুলল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্য সরকারকে এড়িয়ে চুক্তির বাস্তবায়ন সহজ হবে না। ইলেকশন হয়, এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে, একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। পশ্চিমবঙ্গ সরকারের এমন অবস্থান তিস্তা চুক্তি কিংবা গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের পথ জটিল করবে বলে মনে করেন দুই দেশের বিশেষজ্ঞরা। ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে হলে ভারতের একটা সংবিধান, এই সংবিধানে আছে যে প্রাদেশিক সরকারের অনুমতি ছাড়া করা যাবে না। মানে পুরনো চুক্তি যেটা হয়ে আছে আন্তর্জাতিক চুক্তি, ফলে এটা কোনোভাবেই বাতিল করা সম্ভব না। এটা আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় মানে বিজ্ঞ রাজনীতিবিদ, তিনি এটা বুঝবেন যে তিস্তার ক্ষেত্রে তিনি শুরুতে আপত্তি করেছেন, কিন্তু গঙ্গা চুক্তির সময় শুরুতে তিনি ছিলেন না। তিস্তা নদীতে অন্য নদীর, পশ্চিমবঙ্গের অন্য নদীর পানি এনে যদি সমাধান করতে চায়, সেখানেও মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গের বড় আপত্তি থাকবে। যার জন্য আমাদের মতনই চিন্তা করতে হবে, সচেতন থাকতে হবে। আমি মনে করি যেহেতু এই বিষয়টা সামনে নিয়ে এসেছে মমতা ব্যানার্জি, তাতে আমাদের আরো গভীরভাবে চিন্তা করা দরকার। 1996 সালে গঙ্গার পানি বন্টন চুক্তি করেছিল ভারত ও বাংলাদেশ। 2026 সালে যার মেয়াদ শেষ হবে। সজল দাস, নিউজ 24, ঢাকা। স্মার্ট প্রজন্ম এগিয়ে নেবে ভবিষ্যতের বাংলাদেশকে, তাই আগামীর বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। একথা জানিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমালোচনায় ভীত হওয়া যাবে না, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে কাজ করতে হবে দেশের জন্য। শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর 10 বিশেষ উদ্যোগের একটি শিক্ষা সহায়তা কর্মসূচি। এর আওতায় প্রতি বছর প্রায় 60 লাখ মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় আর্থিক সহযোগিতা। সোমবার এবছরের মাধ্যমিক থেকে স্নাতক সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মেধাবীদের হাতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ডও তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষা সহায়তা তহবিল সমৃদ্ধ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। এই পর্যন্ত আমরা স্নাতক সমমান পর্যায়ে সর্বমোট 16,27,372 জন শিক্ষার্থীর মধ্যে 912,46,510 টাকার উপবৃত্তি প্রদান করেছি। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। সমালোচনায় ভীত না হয়ে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদা বোধ
আত্মবিশ্বাস এটাই মানুষকে শক্তি দেয়। আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার সঙ্গে গবেষণাকেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে চীন প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সংকট সমাধানে তারা কাজ করছে বলে জানিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানজাও। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যেন আন্তরিকভাবে উদ্যোগ নেন এ বিশেষ বার্তা তাকে পৌঁছে দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 8 থেকে 11 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিং সফর যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানজাও। তিনি বলেন, এ সফর দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি। রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকা সফররত চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। ঘণ্টাখানেক চলে বৈঠক। এই বৈঠকে আলাপচারিতার অনেকটা অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফর। কথা হয় বিনিয়োগ, বাণিজ্য ঘাটতি কমানোর ইস্যুতে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে চীনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। ট্রেড গ্যাপ কমানোর বিষয়ে আলোচনা করেছি। রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছি এবং একই সাথে ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি আর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি। লিউ জিয়ানশাও জানান, প্রধানমন্ত্রীর সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। We do expect agreements I'm sure that it's going to be in many areas, and I'm not being specific at this stage because you will see after the visit. So, but we do take a very firm stand in the way of China's doing business with other countries. We do sign agreements. And we promise and we deliver. তবে এই বৈঠকে বহুল আলোচিত তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে কোনো আলাপ হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চায়নাকে আরো অ্যাক্টিভ রোল প্লে করার। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তির $111.50 কোটি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এই অর্থ 2-1 দিনের মধ্যে রিজার্ভে যোগ হবে বলে জানিয়েছে বাংলাদেশি ব্যাংক। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে IMF এর সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেওয়া হয়। IMF এর $4.7 বিলিয়ন ঋণের প্রথম কিস্তির $476.27 মিলিয়ন এসেছে 2023 সালের ফেব্রুয়ারিতে, আর দ্বিতীয় কিস্তি হিসেবে প্রায় $681 মিলিয়ন আসে গত বছরের ডিসেম্বরে। ভারতের 18তম সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের চাপে নরেন্দ্র মোদী সরকার। তবে ঐকমত্যের ভিত্তিতে সরকার চালানোর অঙ্গীকার করেছেন নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর অভিযোগ, সংবিধান বিরোধী কাজ করছে মোদী সরকার। আর এদিকে সংসদের বাইরেও বিক্ষোভ করেছে ইন্ডিয়া জোট। শুরু হলো ভারতের 18তম সংসদ অধিবেশন। প্রথম দিনেই ঐকমত্যের ভিত্তিতে সরকার চালানোর অঙ্গীকার করে সুর নরম করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज देशवासियों को विश्वास दिलाता हूं कि आपने हमें जो तीसरी बार मौका दिया है, 2 बार सरकार चलाने का अनुभव हमारे साथ जुड़ा है। मैं देशवासियों को आज विश्वास दिलाता हूं कि हमारे तीसरे कार्यकाल में हम पहले से 3 गुना ज्यादा मेहनत करेंगे।
মোদির শপথের সময় তাকে সংবিধানের কপি দেখিয়ে লোকসভায় বিরোধী দলের অবস্থান জানান দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদের অধিবেশনের প্রথম দিন সেই সংবিধান রক্ষারই শপথ নিয়েছেন বিরোধীরাও। प्रधानमंत्री जी अमित शाह जी कॉन्स्टिट्यूशन पर संविधान पे कर रहे हैं, वो हमारे लिए एक्सेप्टेबल नहीं है, वो हम होने नहीं देंगे। সরকারকে চাপে ফেলতে সংসদের বাইরে সংবিধানের কপি হাতে বিক্ষোভ করেছেন তারা। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাগড়ে থেকে শুরু করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নবনির্বাচিত বাপি হালদার সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরাও বিক্ষোভে অংশ নেন। মাসুদ রানা, নিউজ 24। প্রবাস জীবনে সফলতার গল্প বুনলেন রনি ব্যাপারী। দীর্ঘ 29 বছরের কঠিন পরিশ্রমে ইতালিতে সফল ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন। দেশীয় সবজির সমাহার নিয়ে 70 হেক্টর জমির উপর গড়ে তুলেছেন সবজি ক্ষেত। বিদেশিদের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। সেই সাথে হালাল খাবার সামগ্রী নিয়ে ইতালির মিলানোতে গড়ে তুলেছেন সুপারমার্কেট, যেখানেও অনেক প্রবাসী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। ইতালির রোমে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের 75 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম। এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রনি আহমেদ। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সাথে বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরা বিজনেস কাউন্সিল ও অস্ট্রেলিয়া বাংলাদেশ উইমেন্স চেম্বার অ্যান্ড কমার্সের সাথে বৈঠক করেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে এই বৈঠকে হাই কমিশনার এম আল্লামা সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী 3 ও 4 অক্টোবর সিডনিতে দুদিনের সিঙ্গেল কান্ট্রি ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে সাব কমিটি গঠন সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আল হুদা পাঠক ফোরামের উদ্যোগে কুয়েতে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশলী শিহাবুদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রব সর্দার, আর বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুস্তাফিজুর রহমান। প্রবাসী নিউজ 24 নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী নিউজ 24-এ। ছাগল কাণ্ডে সমালোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের ফিরিস্তি এবার দৃশ্যপটে আসতে শুরু করেছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে দেশে বিদেশে অঢেল সম্পদ আর বিত্ত বৈভবে ভরপুর তার সন্তানদের জীবনের গল্প সাধারণ মানুষের মনে তৈরি করেছে বিস্ময়। অবস্থা বেগতিক দেখে পরিবার সহ দেশ ছেড়ে আত্মগোপনে এনবিআরের পদ হারানো প্রভাবশালী সরকারি এই কর্মকর্তা। যদিও সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। 15 লাখ টাকায় ছাগল কিনে বাবাকে কুরবানির জন্য উপহার দিতে চেয়েছিলেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সন্তান মুশফিকুর রহমান ইফাত। তবে নানা সমালোচনার মুখে ছাগলটি কুরবানি করা না গেলেও বাবার পদপদবি এবার কুরবানি হতে চলেছে। মতিউরের সম্পদের খোঁজ নিতে গিয়ে অনেকটা কেঁচো খুঁড়তে কেউটো সাপ বের হওয়ার মতো অবস্থা। রিসোর্ট, আলিশান বাড়ি, বহুমূল্যের গাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার বিনিয়োগ। তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি নরসিংদী রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, যার নামে বিশাল এলাকা জুড়ে ওয়ান্ডার পার্ক নামে রিসোর্ট রয়েছে। অট্টালিকা, বাড়ি সবকিছু মিলে তার আয়ের উৎস এত কোথা থেকে আসছে। ওনার বাড়ির মধ্যে বেড হচ্ছে 28টা বেড, তো একটা বাড়ির মধ্যে 28টা বেড, এটা অনেক কিছু না। তার এখন অটাল গাড়ি বাড়ি কোনো কিছু অভাব নেই। ময়মনসিংহে জুতার কারখানা, টঙ্গীতে গার্মেন্টস, পুবাইলে শুটিং স্পট, শেয়ার বাজারেও বিশাল অঙ্কের বিনিয়োগ। ফেনীতে দ্বিতীয় স্ত্রীর নামেও রয়েছে অঢেল সম্পদ। বরিশালেও আছে সম্পদ, সন্তানদের সঙ্গে আছে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের সব গাড়ি। মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে। সেই টিমের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
অস্বাভাবিক রকমের সম্পদের তথ্য পেয়ে মতিউর তার প্রথম স্ত্রী ও সন্তানকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে আদালতে আবেদন করে দুদক। পুলিশ বলছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা নির্দেশনা পেলেই ব্যবস্থা নিবে তারা। তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। তবে গণমাধ্যমের খবরে জানা গেছে রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর রহমান ভারতে পালিয়েছে। মতিউরের বিরুদ্ধে এর আগে 4 দফায় দুদক অবৈধ সম্পদ খুঁজলেও প্রতিবারেই পেয়েছেন ক্লিন সার্টিফিকেট বা দায় মুক্তির সনদ। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। সাবেক আইজিপি বেনজিরের স্ত্রী ও তার 2 মেয়েও দুদকের তলবে হাজিরা দেননি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সোমবার সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল। তবে এদিন সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হননি বেনজিরের স্ত্রী জিসান মির্জা, 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং তাসিন রাইসা বিনতে বেনজির। আগের দিন রোববার বেনজির আহমেদকে দুদকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল, তবে তিনিও দুদকে যাননি। খালেদা জিয়ার উপর অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না। সোমবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহিলা দলের আয়োজনে মিলাদ মাহফিলে তিনি এই মন্তব্য করেন। আইন মন্ত্রী চট করে বলেন না বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনার নেত্রীর কি সুযোগ হয়েছিল? কোন আইনে সেটা সম্ভব হয়েছিল? কিভাবে তিনি গিয়েছিলেন? কারণ তার মধ্যে হচ্ছে আতাপ দালালির একটা মনোবৃত্তি আছে, আর খালেদা জিয়ার মধ্যে দালালির কোনো মনোবৃত্তি নেই বলেই আজকে শেখ হাসিনার সমস্ত রাগ, সমস্ত ঈর্ষা, সমস্ত আক্রোশ, সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাবে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সঠিক চিকিৎসা পাচ্ছেন বলেই এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এই কথা জানান মন্ত্রী। বলেন খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা দেশে সংশ্লিষ্ট হাসপাতালে পাচ্ছেন। পেসমেকার লাগানো হয়েছে এবং সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন বলে আমি খবর পেয়েছি। এখানকার যারা চিকিৎসক তারা মনে করেছিলেন বাইরের থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে, তখন সরকার কিন্তু সেই পারমিশন অনুমতি দিতে কার্পণ্য করেন নাই। আমি তখনও সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি। গত 10 মাসে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে $13.5 কোটি মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। এর মধ্যে $5 কোটি নিয়েছেন ভারতীয় নাগরিকরা। সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে যা উত্থাপিত হয়। অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে 130.58 মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। তৈরি পোশাক খাতের মতো স্বর্ণ শিল্পকে রপ্তানি পর্যায়ে নিয়ে যেতে হলে আধুনিক যন্ত্রের মাধ্যমে পণ্যটি উৎপাদনের বিকল্প নেই। সে লক্ষ্যে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংবাদ সম্মেলনে জানানো হয়, গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া প্রতিপাদ্যে আগামী 4 থেকে 6 জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবির হল 2-এ অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। কারিগরের সুনিপুণ হাতের ছোঁয়ায় সুপ্রাচীন কাল থেকে দেশে তৈরি হয় বাহারি গহনা। স্বর্ণশিল্পে দিনবদলের স্বপ্নযাত্রায় নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংগঠনটি প্রথমবারের মতো করতে যাচ্ছে আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী।
বিকাশ ও রপ্তানি প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরতে সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে বাজুস। আয়োজকরা বলেন, দেশে জুয়েলারি কারখানা গড়ে তুলতে পারলে রপ্তানি আয়ের পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থানেরও। যদি আমরা এই গার্মেন্টস পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশে বিদেশি মুদ্রা উপার্জন হবে। মেশিনারিজ প্রদর্শনীটা এই কারণেই বাংলাদেশের ছোট বড় আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রি গড়ে তুলব, অর্থাৎ অলংকার ফ্যাক্টরি। প্রদর্শনীতে অংশ নেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে উৎসাহিত করতে স্থানীয় ব্যবসায়ীদের তাগিদ দেন সহ আয়োজক কেএনসি সার্ভিসেস। প্রথমবার আয়োজনেই 10টি দেশের 30 প্রতিষ্ঠান অংশ নেওয়া একটি বড় অর্জন। এখন স্থানীয় ব্যবসায়ীদের কাজ হলো এখানে কারখানা স্থাপন ও বিনিয়োগে বিদেশিদের আগ্রহী করে তোলা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাজুস জানায়, স্বর্ণালংকার রপ্তানি করতে হলে যন্ত্রের মাধ্যমে উৎপাদনের বিকল্প নেই। শুধুমাত্র হ্যান্ডমেড দিয়ে রপ্তানি করা সম্ভব না। হ্যান্ডমেড একটা পার্ট এবং মেশিনারিজ একটা পার্ট। রপ্তানি করতে হলে আমাদেরকে অবশ্যই এই যুগের সাথে তাল মিলিয়ে সম্পূর্ণ কাজটা করতে হবে। 3 দিনব্যাপী প্রদর্শনীটি শেষ হবে 6 জুলাই। প্রতিদিন বেলা 11টা থেকে চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। থাকছে সবার জন্য উন্মুক্ত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। প্রবাসী নিউজ 24 নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত প্রবাসী নিউজ 24-এ। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের সাথে জিততে হলে বাংলাদেশকে চাপ মুক্ত ক্রিকেট খেলতে হবে। দর্শক, ওয়েস্ট ইন্ডিজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক SM সুমন। তার কাছ থেকে শুনবো সুপার 8-এর শেষ ম্যাচে কেমন করতে পারে বাংলাদেশ। দৃষ্টি হয়েছে সবার চোখের সামনে এসেছে যে সেটা হলো ব্যাটসম্যানদের রান করা, বিশেষ করে টপ অর্ডার। এই টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে শেষ প্রান্তে এসেছে। যদিও কাগজে কলমে সেমিফাইনালের একটা হিসাব থাকছে বাংলাদেশে খেলার সম্ভাবনা, এখনো শেষ হয়ে যায়নি। আগের ম্যাচে আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে জয় করে বিষয়টা অনেকটা খোলাসা বা একটু পথটা তৈরি হয়েছে, সেটি একটি বিষয়। কিন্তু বাংলাদেশকে জিততে হলে আফগানিস্তানের সাথে সামর্থ্যের শতভাগ দিয়েই খেলতে হবে। 2014 সালে বাংলাদেশে যে বিশ্বকাপটি হয়েছিল টি-20, সেখানে বাংলাদেশ দল 9 উইকেটের ব্যবধান জিতেছিল। কিন্তু তখনকার আফগানিস্তান আর এখনকার আফগানিস্তানের মধ্যে অনেক অনেক পার্থক্য। আফগানিস্তান এবার বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়ার শক্তিশালী দলকে হারিয়েছে। তারা কিন্তু এখন সেমিফাইনাল খেলার পুরোপুরি দাবিটা তাদেরকে মনে করতে পারে। যদি এই ম্যাচেও বাংলাদেশ দলকে তারা অল্প রানে বেঁধে ফেলতে পারে বা আগে যদি ব্যাট করে একটা বড় স্কোর দাঁড় করাতে পারে, তারা কিন্তু সফল হবে। বাংলাদেশের এই ম্যাচে হারানোর বা পাওয়ার কিছু নেই, তারা চাপ মুক্ত হয়ে খেলতে পারবে। কারণ তাদের আসলে বিশ্বকাপটা আক্ষরিকভাবে বা এক কথা কোনো রকমভাবে শেষ হয়েছে বলা যায়। কিন্তু ওই যে একটা কথা বললাম যে এখানে অনেক যদি কিন্তু ব্যাপার থাকে, এই ম্যাচ জিতলে অমুক, সেক্ষেত্রে বাংলাদেশ দল চাইবে। তো বাংলাদেশ দলের চাওয়া কিন্তু জয়টা দিয়ে টুর্নামেন্টটা শেষ। দর্শক, এ ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।